আসসালামু আলাইকুম। ক্লাস 6 আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্থি সন্ধি। আগে আমরা অস্থি পড়েছি, অস্থি কি, অস্থির কি কি সমস্যা এগুলো সম্পর্কে জেনেছি এবং কত রকমের অস্থি হয় এগুলোও জেনেছি। আজকে অস্থি সন্ধি। অস্থি সন্ধি মানে দুটো অস্থির মিলনস্থল, অর্থাৎ আমাদের শরীরে যে 206 রকমের হাড় থাকে বা অস্থি থাকে, এই দুটো হাড়ের যে জোড় স্থান বা মিলনস্থল তাকে বলা হচ্ছে অস্থি সন্ধি। মানে দুটো প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে জোড়া থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে অস্থি সন্ধি। ধরো একটা অস্থি এরকম এক করে ধরো তোমার শরীরে একটা অস্থি আছে, এই অস্থিটার এটা হচ্ছে শেষ মাথা যদি ধরি, এই অস্থিটার সাথে ঠিক নিচে যে অস্থিটা শুরু হচ্ছে সেই অস্থিটাকে বলা হচ্ছে, সেই দুজনার যে মিলনস্থল এই অংশটাকে বলা হচ্ছে কি না অস্থি সন্ধি। দুটো অস্থির মধ্যেখানে যে মিলন তাকে বলা হচ্ছে অস্থি সন্ধি। সন্ধি মানে কি মেলা, তাই জন্য একে বলা হচ্ছে অস্থি সন্ধি। দুটো হাড় বা দুটো অস্থি যেখানে একে অপরের সঙ্গে জোড় বাঁধা থাকছে। দেখো দুটো অস্থি এইভাবে তো শূন্যে ঝুলতে পারে না, তাহলে অস্থি দুটো নিশ্চয়ই কিছু দিয়ে একটা বাঁধা থাকে, কিছু দিয়ে আটকানো থাকে, যার জন্য এই অস্থিটা কি হয় না পড়ে যায় না বা আটকে থাকে দুজনের সাথে। সেটা কি না যখন দুটো অস্থি পরস্পরের সঙ্গে যা দ্বারা যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কি টেন্ডন। কি বলা হচ্ছে না টেন্ডন। তাহলে অস্থি সন্ধি কাকে বলবো আমরা না বলতে পারি দুটি অস্থির মিলনস্থল হলো অস্থি সন্ধি। অস্থি সন্ধি হলো। এবার দুটো অস্থি কি দ্বারা যুক্ত থাকে না দুটো অস্থি যে জিনিসটা দিয়ে যুক্ত থাকে তার নাম হচ্ছে টেন্ডন। ঠিক আছে, নতুন একটা জিনিস শিখলে যে দুটো অস্থি পরস্পরের সঙ্গে না সরি আমি একটু ভুল বলছিলাম, দুটো টেন্ডনের কথাটা আসবো। দুটো অস্থি যা দ্বারা যুক্ত থাকে তাকে বলা হচ্ছে লিগামেন্ট। তাকে বলা হচ্ছে লিগামেন্ট। এই দুটো আমারই গন্ডগোল হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু মাথায় রাখবে ভালো করে। দুটো অস্থির লিগামেন্ট দ্বারা কি থাকে বাঁধা থাকে, লিগামেন্ট দ্বারা জোড়া থাকে বা বাঁধা থাকে, যা বলবে। তাহলে দুটো অস্থি লিগামেন্ট দ্বারা একে অপরের সঙ্গে বাঁধা থাকে। আর টেন্ডন তাহলে কি না টেন্ডন যে কথাটা আমি বলছিলাম, টেন্ডন এই টেন্ডন কি করে না অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত থাকে। টেন্ডন অস্থি দুটিকে কার সাথে যুক্ত রাখে না পেশির সাথে যুক্ত রাখে। দেখো যদি আমাদের দুটো, আমরা জানি যে আমাদের যে অস্থি সন্ধি সেখানে দুটো অস্থি পরস্পরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা রইল। আর যে সমস্ত জায়গায় অস্থি সন্ধিগুলো আছে, যেমন ধরো তুমি তোমার কনুইটা ভাঁজ করতে পারো, তাই না? তারপরে হাতের কবজিটাকে আমরা এরকম করে ভাঁজ করতে পারি, তাই তো? কেন ভাঁজ করতে পারি জানো? এই দুটো অস্থি সন্ধির মধ্যেখানে কি থাকে না পেশি থাকে। এই পেশিগুলোই আমাদের হাড়গুলোকে এইভাবে ভাঁজ করতে, অর্থাৎ সংকুচিত হতে প্রসারিত হতে সাহায্য করে। তো এই সংকোচন প্রসারণের জন্য
প্রত্যেকটা হাড়ের সংযোগস্থলে কিন্তু এই পেশি থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ পেশি না থাকলে আমরা কিন্তু আমাদের হাড়ের যে সন্ধিগুলো সেগুলো নড়াচড়া করতে পারতাম না, আমাদের ঘাড়টা স্টিক হয়ে থাকতো, আমরা এদিক ওদিক নড়াচড়া করতে পারতাম না, হাতগুলো দিয়ে নড়াচড়া করতে পারতাম না, তাই না? দুটো জোড়া এরকম করে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকতো ঠিকই দুটো হাড়, কিন্তু সেই হাড় দুটোকে আমরা ঘোরাতে পারতাম না, কাজ লাগাতে পারতাম না, তাই না? যদি না তার সাথে কি থাকতো, পেশি যুক্ত থাকতো। তাহলে এই পেশি হাড়ের সঙ্গে যুক্ত থাকা কতটা জরুরি বুঝতে পারছো? তো এই পেশিকে হাড়ের সঙ্গে যে যুক্ত রাখে একটা দড়ির মতোই পদার্থ, সেটাকে বলা হচ্ছে টেন্ডন। আর দুটো হাড়কে যে জোড়া রাখছে তাকে বলছে লিগামেন্ট। তাহলে এই দুটো গুলিয়ে ফেলবে না, যে দুটো অস্থি সন্ধি পরস্পর লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, আর অস্থিগুলোকে পেশির সঙ্গে যে দড়ি দিয়ে বাঁধা থাকে তার নাম হচ্ছে টেন্ডন। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে দুটো অস্থি যাদের মিলনস্থল আমি দেখালাম, লিগামেন্ট কি বললাম, টেন্ডন কি বললাম। ঠিক আছে, আর কি থাকে জানো? এই দুটো অস্থি সন্ধি মাঝখানটাতে একটা তরল পদার্থ থাকে, যেটার নাম সাইনোভিয়াল তরল। ঠিক আছে, কি থাকে না, সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল তরল, এই সাইনোভিয়াল তরল কোথায় থাকছে না, দুটো অস্থির সন্ধির মাঝখানে থাকছে। কারণ এই অস্থি দুটো, এখানে যদি কোনো তরল পদার্থ না থাকে তাহলে কি হবে বলো তো, অস্থি দুটো একে অপরের সঙ্গে ঘর্ষণ হবে, এবং ঘর্ষণ হয়ে কি হবে, ঠক্কর খাবে, ব্যথা লাগবে আমাদের, তাই না? এই কারণে দুটো অস্থি সন্ধির, যতগুলো আমাদের অস্থি সন্ধি আছে সেই অস্থি সন্ধিগুলোতে কি থাকছে না, এক ধরনের তরল পদার্থ থাকছে। এই তরল পদার্থ থাকার কারণে কি হচ্ছে না, আমরা আমাদের এটা ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। আমাদের শরীরের যে বিভিন্ন মস্তিষ্ক থেকে যে আমাদের নির্দেশ আসে স্নায়ুপথে, এবং সেখান থেকে মাংসপেশিতে পৌঁছায়, এবং এই মাংসপেশি সংকুচিত হলে অস্থি সন্ধির প্রতিবেশী যে অস্থিগুলি সেই দিকে, তার মানে এখান থেকে ধরো এলো কোনো একটা উত্তেজনা বা স্নায়ু আবেগ, সেটা আবার পরবর্তী কোথায় এলো, অস্থি সন্ধিতে এলো, অস্থিতে এলো, এইভাবে আসে, এবং আমরা অস্থিগুলিকে সব দিকে সঞ্চালিত করতে পারি, সামনে পিছনে পাশে। তো এটাকে বলা হচ্ছে অস্থি সন্ধির বিচলন। তাহলে আমরা অস্থি সন্ধি কি জানলাম, সাইনোভিয়াল তরল কি জানলাম, দুটো অস্থির মধ্যেখানে যে তরল পদার্থটা থাকে যেটা অস্থি দুটোকে ঘর্ষণের মানে ঘষাঘষির হাত থেকে রক্ষা করে, এই তরল পদার্থ। আর কি হয় না, আমাদের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন বা মাথা থেকে যে উত্তেজনা বা স্নায়ু আবেগ আসে একটা অস্থির মধ্যে দিয়ে, এখানে বিভিন্ন স্নায়ু যুক্ত থাকে, সেখান থেকে পরের হাড়ের মধ্যে দিয়ে গিয়ে আমরা তখন কি করি না, যখন কোনো কাজ করি, অর্থাৎ হাতটাকে সামনে ঘোরায় বা পাটাকে ঘাটটাকে যে কোনো অস্থি সন্ধিকে সামনে পিছনে বিভিন্ন দিকে ঘুরিয়ে কাজ করতে পারি, এটাকে বলা হচ্ছে অস্থি সন্ধির বিচলন। অর্থাৎ অস্থি সন্ধিকে আমরা বিভিন্ন দিকে ঘোরাতে পারি, তাই না? বিভিন্ন দিকে ঘুরিয়ে কাজ করতে পারি। তো এই অস্থি সন্ধির যে আছে, এই বিভিন্ন ধরনের অস্থি সন্ধি দেখা যায়। অস্থি সন্ধি সাধারণত আমরা 3 রকম দেখি। একটা হচ্ছে অচল, 2 নম্বর হচ্ছে ঈষৎ সচল, অর্থাৎ মানে একটু একটু নড়াচড়া করতে পারে, ঈষৎ সচল। আর একটা হচ্ছে সচল। এই 3 প্রকার অস্থিসন্ধি আমরা দেখেছি। একটা হচ্ছে অচল অস্থিসন্ধি, আমাদের শরীরের মধ্যে আছে অচল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি মানে একটু একটু, ঈষৎ মানে অল্প অল্প নড়াচড়া করতে পারে, আর একটা পুরোপুরি নড়াচড়া করতে পারে। তারপরে যে সমস্ত অস্থিসন্ধি একেবারে নড়াচড়া করতে পারে না তাদেরকে বলা হচ্ছে অচল অস্থিসন্ধি। যেমন ধরো আমাদের মাথার খুলির যে হাড়, সেই হাড়টাকে কিন্তু আমরা নড়ানো চড়ানো করতে পারি না, তো এটা হচ্ছে অচল অস্থিসন্ধি।
আরও কয়েকটা সন্ধি আছে অস্থি সন্ধি, যেখানে কি হয় না অল্প অল্প নড়াচড়া করতে পারে, সেগুলোকে বলা হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধি, অল্প অল্প নড়াচড়া করতে পারে। আর যেগুলো পুরোপুরি নড়াচড়া করতে পারে যে সমস্ত সন্ধি, সেই সন্ধিটাকে বলা হচ্ছে কি না সচল অস্থি সন্ধি। এই সচল অস্থি সন্ধি থাকার কারণেই আমরা বিভিন্ন কাজ করতে পারি। আমরা হাত দিয়ে কাজ করতে পারি, পা ভাঁজ করতে পারি, ঘাড় ঘোরাতে পারি, তাই না? তো এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের শরীরে সচল অস্থি সন্ধির কিন্তু গুরুত্ব আছে। তো এই সচল অস্থি সন্ধিগুলো বিভিন্ন রকমের হয়, এদের বিচলনগুলো, সেগুলো কি কি হয়, কিভাবে হয়, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে অস্থি সন্ধির যে বিচলন বা অস্থি সন্ধিকে যে বিভিন্ন দিকে মুভ করা হচ্ছে, ঘোরানো হচ্ছে, সেটাই বললাম অস্থি সন্ধির বিচলন। তো কয়েক ধরনের অস্থি সন্ধির সচল অস্থি সন্ধি, কারণ একমাত্র সচল অস্থি সন্ধি বিচলন করতে পারবে। বিচলন মানে কিছু না, ঘোরাতে পারে, মুভ করতে পারাকে বলা হচ্ছে বিচলন। তো এই বিভিন্ন ধরনের সচল অস্থি সন্ধিগুলি সম্পর্কে আমরা জানি। তাহলে প্রথম যে সচল অস্থি সন্ধি তার নাম হচ্ছে বল ও সকেট সন্ধি। 1 নম্বর হচ্ছে বল ও সকেট সন্ধি। দেখো, বল ও সকেট সন্ধি কি না, এই ধরনের অস্থি সন্ধি সাধারণত আমাদের কোথায় দেখা যায়? কাঁধে আর কোমরে। আমাদের কাঁধে আর কোথায় থাকে না কোমরে থাকে বল আর সকেট সন্ধি। তো যেমন ধরো কোমরের অস্থি সন্ধিতে পায়ের যে আমাদের উপরের হাড় আছে তাকে বলা হচ্ছে কি ফিমার। উপরের পায়ের উপরের হাড়কে বলা হয় কি না ফিমার। তো এই ফিমার ওপর দিকটা একটা গোলক বা বলের মতো, ফিমারের ওপর দিকটা একটা গোলক বা বলের মতো। ধরো বলের মতো মানে কীরকম হতে পারে, যে এরকম বলের মতো ওপর দিকটা। এই অংশটা শ্রোণী চক্রের, যেটা আমরা পেলভিক গার্ডেল বলেছিলাম, ফিমারের সাথে কি বলছি না পেলভিক গার্ডেল, আগের দিন পড়েছো পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেলের বাংলা নাম হচ্ছে কি শ্রোণী চক্র। এই শ্রোণী চক্রের দুপাশে গাছের কোটরের মতো একটা অংশ থাকে, সেই অংশে ঢুকে যায়। তাহলে আমাদের পায়ের ওপরের দিকের যে হাড় তার নাম হচ্ছে ফিমার। এই ফিমার কার সাথে যুক্ত থাকছে? পেলভিক গার্ডেলের একটা কি থাকছে না গাছের কোটরের মতো একটা কি থাকছে না অংশ থাকছে, সেই অংশের মধ্যে এটা ঢুকে থাকছে, যার কারণে কি হচ্ছে আমরা কোমর থেকে পায়ের বিচলন, অর্থাৎ কোমর থেকে পাটাকে দেখো আমরা সামনে পিছনে ডায়ে বাঁয়ে সব দিকে এমনকি চরকির মতো গোল গোল করেও আমরা কিন্তু ঘোরাতে পারি। তাহলে বল সকেট সন্ধি কি? একটা বলের মতো অংশ, একটা সকেটের মতো অংশ, অর্থাৎ খাঁজ বা কোটরের মতো অংশ। এই আমি তোমাদেরকে একটা ছবি দেখালাম অস্থি সন্ধি, জাস্ট এরকম করে একটা হাড় আঁকলাম, এদিকে একটা হাড় এঁকে দিলাম। তো এইরকম যে সন্ধিটা, এক্ষেত্রে সন্ধিটা দেখো একটা বলের মতো আর একটা সকেটের মতো একটা হাড়, যে হাড় দুটো এইভাবে পরস্পর মিলিত হচ্ছে। তো এইটাকেই বলা হচ্ছে বল ও সকেট সন্ধি। এটা সব দিকে বিচলন করতে পারে, সামনে পিছনে বাঁয়ে ডায়ে, ঠিক আছে, ইভেন গোল হয়েও আমরা ঘোরাতে হবে। কোমর থেকে তোমার যে পাটা জোড়া রয়েছে সেটাই হচ্ছে বল ও সকেট সন্ধির উদাহরণ। তাহলে বল সকেট সন্ধি কি বোঝা গেল। এছাড়া কি হয়
না এই বল সকেট সন্ধি থাকার কারণে আমরা পাকে সর্বদিকে ঘোরাতে পারি। এছাড়া আমাদের কাঁধের সাথে আমাদের হাতের যে সন্ধি সেখানেও এই বল সকেট সন্ধি থাকে, যার কারণে আমরা হাতকে সব দিকে ঘোরাতে পারি এবং ইভেন আমরা হাতকে গোল করেও এরম করে ঘোরাতে পারি, তাই না? এরম করে গোল করে ঘোরাতে পারি। তো বল আর সকেট সন্ধি কি তাহলে বোঝা গেল? একটা বল সকেট সন্ধিতে একটা বলের মতো অংশ থাকবে আর একটা সকেট বা একটা কোটরের মতো অংশ যার ভেতরের বলটা ঢোকানোর মতো থাকবে। এটাই হচ্ছে বল ও সকেট সন্ধি। এরপরে আমরা যে সন্ধিটা সম্পর্কে জানবো তার নাম হচ্ছে গিয়ে হিঞ্জ সন্ধি। ঠিক আছে, একটু মুছছি। তার নাম হচ্ছে 2 নম্বর হচ্ছে হিঞ্জ সন্ধি। হিঞ্জ সন্ধি দেখো, দরজা বা জানলার যে কবজার মতো এরকম সন্ধি কিন্তু আমাদের শরীরে থাকে। কোথায় থাকে না, হাঁটুতে থাকে, কনুইতে থাকে। হাঁটু আর কনুই এই হিঞ্জ সন্ধি থাকে। আমাদের দরজায় যে কবজা থাকে না, দরজার কবজা থাকে বলে আমরা দরজাটাকে খোলাপাড়া করতে পারি, সেরকম আমাদের হাঁটুতে এবং কনুইয়ে এই ধরনের এক কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি থাকে, যার কারণে কি করতে পারি না, আমরা সামনের দিকে ভাঁজ করতে পারি, তাই না? আমরা হাতকে পিছন দিকে ভাঁজ করতে পারি না, একদিকেই ভাঁজ করতে পারি। তেমনি দরজাকে আমরা একদিকেই খুলতে পারি, দুদিকেই কিন্তু আমরা দরজাটাকে নিয়ে যেতে পারি না। সেরকম কনুইকে দেখো আমরা শুধু সামনে দিকে ভাঁজ করতে পারবো, পিছন দিকে ভাঁজ করতে পারবো না। হাঁটুকে তুমি পিছন দিকে ভাঁজ করতে পারবে কিন্তু সামনের দিকে ভাঁজ করতে পারবে, অর্থাৎ এটা যে কোনো একদিকে তুমি ভাঁজ করতে পারবে। এখানে যে কোনো একটা প্রতিবেশী অস্থির, যেমন পায়ের ফিমারের সাপেক্ষে হাঁটুর নিচে দুটি লম্বা অস্থি যাদেরকে বলা হয় টিবিয়া ফিবিউলা, কেবলমাত্র পিছনের দিকে ভাঁজ হতে পারে, সামনের দিকে ভাঁজ হতে পারে না। আবার আমি যেটা বললাম, কোনোই ভাঁজ হতে পারে যেটা কেবল সামনের দিকে কিন্তু পিছন দিকে নয়। তাহলে এই সন্ধির একটা উদাহরণ আমরা যদি বলি হাঁটুর সন্ধি, তাহলে হাঁটুতে কি বলছো, আমাদের পায়ে যে ফিমার, একটু আগে পড়লে ফিমার যে উপরের দিকের যে হাড়, তাহলে সেই ফিমারের সাথে হাঁটুর ওপরের দিকের হাড়টা হচ্ছে ফিমার, আর হাঁটুর নিচের দিকে যে এক জোড়া হাড় থাকে এদেরকে বলা হয় টিবিয়া ফিবিউলা। কি নাম না, টিবিয়া এর বাংলা নাম হচ্ছে জঙ্ঘাস্থি, আর ফিবুলা হচ্ছে অনুজঙ্ঘাস্থি। তো এই দুটো অস্থির সাথে ফিমার এরকম একটা কবজার মতো সন্ধিতে আটকানো থাকে, যার জন্য আমরা যে কোনো একদিকে ভাঁজ করতে পারি। এর ছবিটা অনেকটা, এটা যেমন বল সকেট দেখালাম, তেমনি এর ছবিটা কীরকম হবে না, ধরো একটা এরকম একটা হাড়, আর তার এখানে একটা হাঁটুটা রয়েছে ধরো, আবার এখানে হাড়টা রয়েছে, ঠিক এই রকম, যার কারণে যে কোনো একদিকে আমরা ঘোরাতে পারি। হিঞ্জ সন্ধি, কবজা যে কোনো একদিকে। তাহলে হিঞ্জ সন্ধি কোথায় থাকে না, হাঁটু আর কনুইতে। এর কাজ কি, আমরা যে কোনো একদিকে মুভ করতে পারবো বা বিচলন করতে পারবো, হয় সামনের দিকে নয়তো পিছনের দিকে। হাঁটুর ক্ষেত্রে আমরা পিছনের দিকে ভাঁজ করতে পারি, আর কনুইয়ের ক্ষেত্রে সামনের দিকে ভাঁজ করতে পারি। এরপরে যে সন্ধিটা সেটার নাম হচ্ছে কি, পিভট সন্ধি। দেখো, পিভট সন্ধি বা পিভট জয়েন্ট কি না, এই ধরনের অস্থি সন্ধিতে একটা প্রতিবেশী অস্থিকে অক্ষ করে অপর অস্থিটা ঘুরতে পারে। তুমি তোমার ঘাড়টা আর মাথাটা চিন্তা করো, ধরো তোমার ঘাড়ের যে হাড়, সেই হাড়ের ওপর তোমার মাথাটা বসানো আছে, তাই না? তো এটাকে ধরো অক্ষ করে, এই ঘাড়ের হাড়টাকে অক্ষ করে তুমি মাথাটাকে ঘোরাতে পারো, তাই না? তুমি মাথাটাকে পায়ে করে ঘোরাতে পারবে, কিসের জন্য? এই ঘাড়ের কিছু অস্থি সন্ধি আছে ঘাড়ের সাথে মাথার, সেই কারণে। তার মানে এই ধরনের অস্থি সন্ধি কি না, একটা অস্থিকে অক্ষ করে, এটাকে অক্ষ করে এর সাপেক্ষে কিন্তু এ ঘুরতে পারবে।
যেমন ধরো আমাদের মেরুদণ্ডের যে গলা অংশ, মেরুদণ্ডের শেষ অংশ হচ্ছে গলার কাছে এসে পৌঁছচ্ছে, যেটা আমি বললাম ঘাড়, সেই গলার কাছে 2 নম্বর কশেরুকা, অর্থাৎ মেরুদণ্ডের বিভিন্ন যে হাড় আছে তাদেরকে কশেরুকা বলা হয়। এই কশেরুকার কিলক দণ্ডের চারধারে কশেরুকার অক্ষ বা কিলক মানে কশেরুকার এই যে দণ্ডটা, তার ওপর ভিত্তি করে কি করছে চারিধারে আবর্তিত হতে পারি 1 নম্বর কশেরুকা বা অ্যাটলাস। ফলে আমাদের মাথা ঘুরিয়ে এদিক ওদিকে আমরা সহজেই ঘুরতে পারি। অর্থাৎ কি বলা হচ্ছে না, যে অস্থি সন্ধিতে আমরা আমাদের যে কোনো একটাকে অক্ষ করে আমরা তার চারিদিকে, যে কোনো একটা হাড়কে অক্ষ করি তার চারিদিকে যখন ঘুরতে পারবো তখন তাকে বলা হচ্ছে পিভট সন্ধি। এই পিভট সন্ধি কোনটা না, আমাদের ঘাড়ে যে অস্থি আছে সেই অস্থির সাথে মাথার যে হাড়ের জয়েন্ট সেইখানটাকে বলা হচ্ছে পিভট সন্ধি। তো এই সন্ধি আমরা বৃত্তাকারে আবর্তিত করতে পারি। এই যে বলা হচ্ছে অ্যাটলাস আর অ্যাক্সিস, এই দুজনার মাঝখানের সন্ধি। এগুলো তোমরা অতটা বুঝতে পারবে না, কারণ তোমরা মেরুদণ্ডের হাড়ের গঠন তোমরা জানো না। তো সেই জন্য বলবে যে মেরুদণ্ডের গলা অংশের 2 নম্বর কশেরুকা এবং 2 নম্বর কশেরুকার অক্ষ বা কিলক দণ্ডের চারধারে আবর্তিত হয় 1 নম্বর কশেরুকা বা অ্যাটলাস। ফলে আমরা মাথাকে এদিক ওদিক সহজেই ঘোরাতে পারি। এটা হচ্ছে পিভট সন্ধি। এই অংশটা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমরা কশেরুকা কি, অ্যাটলাস কি, অ্যাক্সিস কি এগুলো তো জানো না, কিন্তু অত ডিটেলসে জানার দরকার নেই। এখন ক্লাস 6-এ পড়ো, শুধু এটুকু জেনে রাখো যে আমাদের ঘাড়ের যে মেরুদণ্ড, আর আমাদের ঘাড় থেকে একদম একদম কোমরের নিচে অবধি কি থাকে, মেরুদণ্ড থাকে। সেই মেরুদণ্ডের 1 নম্বর যে কশেরুকা, 2 নম্বর কশেরুকার যে অক্ষ, তার চারিধারে 1 নম্বর কশেরুকা বা অ্যাটলাস কি করতে পারে, চারিদিকে আবর্তিত হতে পারে। এটাই হচ্ছে পিভট সন্ধির উদাহরণ। এরপরে যে সন্ধিটা আসছে তার নাম হচ্ছে কি, স্যাডল সন্ধি। এর পরের অস্থি সন্ধিটার নাম হচ্ছে স্যাডল জয়েন্ট বা স্যাডল সন্ধি। স্যাডল সন্ধি কি দেখো, ধরো তুমি ঘোড়ার পিঠে বসবার জন্য চামড়া দিয়ে তৈরি করা হয় জিন বা পরশান, মানে যেটার ওপরে পা দিয়ে আমরা ঘোড়ায় উঠি। এতে যখন যিনি ঘোড়ায় চড়ছেন তিনি যখন বসেন, তিনি সামনে পিছনে বা পাশাপাশি একটি অবতল ও উত্তল তলে নড়াচড়া করতে পারেন সহজেই। তো এই ধরনের সন্ধি হচ্ছে স্যাডল সন্ধি। ধরো আমাদের হাতের যে বুড়ো আঙুল, এই বুড়ো আঙুল দুটিতে এই ধরনের সন্ধি আছে, তাই বুড়ো আঙুলকে আমরা চারিদিকে ঘোরাতে পারি, সামনে পিছনে ভেতরে বাইরে, তাই না, এদিকে সব দিকে আমরা ঘোরাতে পারি। তাহলে স্যাডল সন্ধি কি না, স্যাডল সন্ধি হচ্ছে কি বলবে না, যে ধরনের সন্ধিতে কি হচ্ছে না, দুটি অস্থি প্রায় সমতল এবং একটি সন্ধির অবতল অংশ অপর সন্ধির অবতল অংশের সঙ্গে সমকোণে অবস্থান করে বলতে পারো। একটি সন্ধির অবতল অংশ অন্য সন্ধির অবতল অংশের সাথে সমকোণে যখন অবস্থান করবে তখন সেই ধরনের সন্ধিকে কি বলা হচ্ছে, স্যাডল সন্ধি। যেমন ধরো বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলকে আমরা কি করতে পারি না, চারদিকে ঘোরাতে পারি। এই স্যাডল সন্ধি আমাদের বুড়ো আঙুল। স্যাডল সন্ধি কোথায় দেখা যায় না, আমাদের বুড়ো আঙুলে দেখা যায়।
এই বুড়ো আঙুলকে আমরা কি করতে পারি না, সহজেই সামনে পিছনে এবং পাশে সাইডে সব দিকে চলাচল করতে পারি। তাহলে কি হচ্ছে না, অবতল ও উত্তল তলে নড়াচড়া করতে পারছি আমরা, অবতল তল উত্তল তল সব দিকে নড়াচড়া করতে পারছি। তাহলে একটা সন্ধির অবতল তলে আর একটা সন্ধির যদি অবতল অংশ থাকে এবং সেটাকে যদি আমরা চারিদিকে ঘোরাতে পারি, মুভমেন্ট করতে পারি, তখন সেই ধরনের সন্ধিকে বলা হচ্ছে স্যাডল সন্ধি। তো তাহলে আমরা বিভিন্ন ধরনের অস্থির সন্ধি এবং তাদের বিচলন কি সেগুলো আমরা জানলাম। এবার তাহলে অস্থি সন্ধিরও নিশ্চয়ই কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা জানব। অস্থি সন্ধির কি সমস্যা? এবার যেটা জানছি সেটা হচ্ছে অস্থি সন্ধির সমস্যা। অস্থি সন্ধির সমস্যা কি না, দেখো এই যে আমাদের অস্থি সন্ধিগুলো, দুটো অস্থি যে জায়গায় মিলিত হচ্ছে সেই জায়গাতে যদি কোনো কারণে আঘাত লাগে বা বেশি তার ভেতরে যে সাইনোভিয়াল তরল থাকে সেটার পরিমাণ কমে যায়, তাহলে কি হবে, অস্থি দুটো বেশি হাঁটা চলাচল করলে কি হবে, ঘর্ষণ হবে, যার কারণে কি হবে, আমাদের হাঁটতে চলতে কষ্ট হবে। এটা এক ধরনের অস্থিসন্ধির সমস্যা। আবার ধরো অনেকেরই দেখা যায় কোমরে, হাতের আঙুলে, কাঁধে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আবার মাঝে মাঝে জ্বরও আসে। কারণ কি না, আমাদের যে অস্থিসন্ধি সেই অস্থিসন্ধিতে যদি কোনো সমস্যা দেখা দেয়, কীরকম সমস্যা, ধরো যদি অস্থিসন্ধির মধ্যেখানে কি হয় না, কখনো ওই অস্থি জুড়ে যদি ধাক্কা লাগে বা সেখানে কোনো রকম যদি কোনো ইনফেকশন বা প্রদাহ কিছু দেখা দেয়, তাহলে আমরা দেখব আমাদের বা হাড়ে যদি আঘাত লাগে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন জায়গার হাতের, কোমরের যে অস্থি সন্ধিগুলো আছে সেখানে কিন্তু সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যাগুলো বিভিন্ন নামে বলা হয়, তোমরা এখন ছোট যার জন্য সেই সমস্যার নামগুলো তোমাদের পক্ষে অতটা বোঝা সম্ভব হবে না। তাও যেমন ধরো বিভিন্ন ধরনের আর্থারাইটিস নামক যে রোগ, হাড়ের, বড়দের মুখে শুনলে থাকবে আর্থারাইটিস। এই আর্থারাইটিস বিভিন্ন রকমের হয়ে থাকে। এই আর্থারাইটিসের কারণে কিন্তু মানুষ বিভিন্ন রকম অস্থিসন্ধির সমস্যায় ভুগতে থাকেন। এছাড়া অস্টিওপোরোসিসও এক ধরনের হাড়ের সমস্যাজনিত রোগ, যেখানে কি হয় মানুষের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। বেশি একটু বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু বেশি দেখা দেয়। আর্থারাইটিস, তারপরে তোমার অস্টিওপোরোসিস, ম্যাসকুলার ডিস্ট্রফি, টিটেনি, এই ধরনের সমস্যাগুলো তাদের হয়। যেমন ধর দীর্ঘক্ষণ খেলার পর যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে তখন পিঠে অসহ্য ব্যথা হয়, কারণ একভাবে থাকার কারণে, কোনো রকম মুভমেন্ট না হওয়ার কারণে সেখানে হাড়গুলো জমাট বেঁধে যাওয়ার মতো হয়ে যায়, সিল হয়ে যায়, যার কারণে হঠাৎ করে উঠতে গেলে খুব কষ্ট হয়, অসহ্য ব্যথা লাগে। আবার কি হয় না, অনেক সময় তুমি খেলতে খেলতে তোমার দেখবে তোমার কাঁধের হাড়টা আটকে গেছে, তাই না, আর নাড়ানো যায়, এরকম হয় না, কোথাও একটা জায়গায় লক হয়ে যায়। তারপরে কি হয়, কাঁধের যে হাড় বা ঘাড়ের যে হাড় সরে যায়, সেই হাড়গুলো কি করেন না, ডাক্তারের কাছে গেলে তিনি আবার তার সোজা জায়গায়, মানে নির্দিষ্ট জায়গায় যদি বসিয়ে দেন বা সরিয়ে নিয়ে চলে আসেন, তখন কিন্তু আমাদের আবার সেই সমস্যা থেকে মুক্তি পায়। তাহলে এই ধরনের বিভিন্ন অস্থিসন্ধির সমস্যা আমাদের হয়ে থাকে, যেগুলোর কারণে আমরা খুব কষ্ট পাই। তো এই ধরনের অস্থিসন্ধির সমস্যাগুলো কি কি সেগুলো তোমরা পড়বে। তাহলে আজকে যে অস্থিসন্ধি যে টপিকটা পড়লে, এখান থেকে যে কোয়েশ্চেনগুলো তোমরা করবে, এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো করবে সেগুলো আমি একটু লিখে দিই। 1
1 নম্বর হচ্ছে অস্থি সন্ধি কাকে বলে। নাম্বার 2 লিখবে অস্থি সন্ধি অস্থি সন্ধিতে অস্থি কি দ্বারা যুক্ত থাকে। তার মানে এটা হবে কি না, অস্থি দুটো জোড়া থাকে কিসের দ্বারা, আগেই বলেছি দুটো অস্থি আর দুটো অস্থির সঙ্গে পেশির যে সংযোগ সেটা কিন্তু মনে রাখবে, দুটো অস্থি যুক্ত থাকে লিগামেন্ট দ্বারা। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্ন হবে অস্থি পেশির সাথে কি দ্বারা যুক্ত থাকে। তাহলে এটার অ্যান্সার হবে কি টেন্ডন। ঠিক আছে, তারপরে লিখবে অস্থি সন্ধি কয় প্রকার ও কি কি, অর্থাৎ 3 প্রকার লিখবে, অচল সন্ধি, ঈষৎ সচল, আর একটা হচ্ছে সচল সন্ধি। তারপরে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে কি না, অস্থির বিচলন বলতে কি বোঝো। অস্থির বিচলন কি, ঠিক আছে, এবং বিভিন্ন প্রকার অস্থিসন্ধির বিচলনগুলো পড়বে। আমি একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ মানে বল সকেট সন্ধি কি, কোথায় অবস্থান, এর কাজ কি, হিন্দ সন্ধির অবস্থান কাজ, পিভট সন্ধির অবস্থান কাজ, স্যাডল সন্ধির অবস্থান কাজ। তাহলে বিভিন্ন প্রকার অস্থিসন্ধির বিচলনগুলি লেখো। এটা কিন্তু এরকম করে কোয়েশ্চেনটা আসবে না, কিন্তু আমি তোমাদের দেওয়ার সুবিধার্থে লিখে দিলাম। বিভিন্ন প্রকার অস্থি সন্ধির একটা একটা করে আলাদা করে না দিয়ে একেবারে দিয়ে দিলাম। বিভিন্ন প্রকার অস্থি সন্ধির বিচলনগুলি লেখো, অর্থাৎ উদাহরণ এবং কাজ দুটোই লিখবে। ধরো বিভিন্ন প্রকার অস্থিসন্ধির বিচলন মানে প্রথম লিখলে বল ও সকেট সন্ধিটা কোথায় কোথায় থাকে, এবং এই সন্ধির কারণে, এই অস্থিসন্ধির বিচলনের কারণে আমরা কি কাজ করতে পারি, কোন দিকে ঘোরাতে পারি, এই কথাগুলো লিখবে। আর লাস্ট যে প্রশ্নটা পড়বে সেই প্রশ্নটা হচ্ছে অস্থিসন্ধির সমস্যাগুলি লেখো। লাস্ট প্রশ্নটা কি লিখবে, অস্থিসন্ধির সমস্যা। আমি প্রথমের প্রশ্নটা একটু মুছছি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। অস্থি, তার মানে এটা হবে 7 নম্বর কোয়েশ্চেন, অস্থিসন্ধির সমস্যাগুলি লেখো। তাহলে এই 7টা কোয়েশ্চেন তোমরা পড়ে রাখবে এবং খাতায় সুন্দর করে লিখবে এবং আমাকে অবশ্যই পাঠাবে।